আর্লি কেরিয়ার অপশন আফটার ইউনিভার্সিটি। আমার এই ছোট্ট ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো যারা রিসেন্টলি গ্র্যাজুয়েশন করেছে বা করবে তাদের কেরিয়ার অপশন নিয়ে কিছু কথা বলা। বাংলাদেশে ইউনিভার্সিটির পড়াশোনা শেষে আমাদের যারা গ্র্যাজুয়েট আছে তাদের কেরিয়ার অপশনগুলো কি কি। সো আমরা প্রায় শুনি যে অনেকে বলে উই শুড পার্সু এ ক্যারিয়ার দ্যাট উই আর প্যাশনেট অ্যাবাউট। কিন্তু সমস্যা হচ্ছে এই বয়সে কাজ না করে আপনি কোনটাতে প্যাশনেট সেটা বোঝা অনেকের পক্ষে সম্ভব না। সো সবাই যেটা করে সেটা হচ্ছে তারা তাদের থেকে 2 বছর 3 বছর সিনিয়র যারা আছে তারা কোথায় জব করে, মানুষ কোনটাকে অ্যাডমায়ার করে, মানুষ কোনটাতে বেশি প্রাধান্য দেয়, সেইভাবে তারা তাদের এই কেরিয়ার সেট করে। সো অনেকেই বলে যে আমি বিসিএস জব করব অথবা আমি এমএনসিতে জব করব। বাট এমএনসিতে সে কি জব করবে, তার ডে টু ডে টাস্ক কি হবে, বা বিসিএস এর বিভিন্ন ক্যাডার আছে ওইখানে এক্স্যাক্টলি সে কি করবে সেটা অনেকেই জানে না। আমার মতে এ নাইস ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট ইউর কেরিয়ার is to think of the day-to-day task of the job. So you should ask yourself, will you enjoy the task if nobody is paying for you for the next 5 year, 10 year? Will you enjoy the small task of the job the whole day? So এটা ভালোভাবে জানার জন্য সবচেয়ে বেস্ট আইডিয়া হচ্ছে যে আপনি যেই জবে ইন্টারেস্টেড, এই জব যে করে বা করতেছে অলরেডি 2 বছর 5 বছর 10 বছর, ওদের কারো কাছ থেকে পরামর্শ নেন, তাদেরকে জিজ্ঞেস করা যে সে কি করে সারাদিন, ওই কাজের স্মল পার্ট পার্ট জিজ্ঞেস করা যে এই সেই ক্ষেত্রে সেই কাজটা এনজয় করে কিনা। সো আপনারা যখন কেরিয়ার চুজ করবেন আপনার অপশনগুলো কি কি, ব্রডলি স্পিকিং অপশনগুলো হচ্ছে এরকম। ইউ ক্যান গো ফর দ্য গভর্নমেন্ট জব। সো গভর্নমেন্ট জবের সবচেয়ে টপে আছে হচ্ছে বিসিএস। সো বিসিএস এ যে সমস্ত ক্যাডার আছে, লাইক ফরেন ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, অথবা এএসপি বা ট্যাক্স ক্যাডার, কাস্টম ক্যাডার, এইসব জবের সুবিধাগুলো কি কি। বিসিএস জবের একটা ইউনিভার্সাল সোশ্যাল স্ট্যাটাস আছে, সবাই জানে যে জবটা হচ্ছে অনেক অ্যাডমায়ারেবল, এই জবের সিকিউরিটি অনেক হাই। তারপর হচ্ছে এই জব থেকে আপনাকে পেইড লিভ দিবে ফর হায়ার স্টাডি, এবং বিসিএস কেন্দ্রিক অনেক স্কলারশিপও আছে। ডাউন সাইড একটাই, সেটা হচ্ছে এই জবের ফাইন্যান্সিয়াল প্যাকেজটা কম। সাধারণত যারা জয়েন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা ম্যাজিস্ট্রেট, তাদের অ্যাভারেজ স্যালারি হয় সাধারণত টেক হোম 31 থেকে 35 হাজার টাকা। সো কেউ যখন এই জব চুজ করবে তাকে চিন্তা করতে হবে যে সেই টাকা দিয়ে সে ফ্যামিলি নিয়ে চলতে পারবে কিনা। সেকেন্ড গভর্নমেন্ট জব হচ্ছে অটোনোমাস বডি। সো আমাদের এখানে অনেক অটোনোমাস বডি আছে, যেমন ধরেন বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন। সো এখানে সাধারণত এন্ট্রি লেভেলে এই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে জয়েন করে। এইসব জবের ক্ষেত্রেও আপনার এই সোশ্যাল স্ট্যাটাস খুব ভালো, জব সিকিউরিটি খুবই ভালো, বিসিএস জবের মতন পেইড লিভ আছে ফর হায়ার স্টাডি, দেয়ার আর লট অফ স্কলারশিপ অ্যাজ ওয়েল। এবং বিসিএস থেকে এইসব জবের স্যালারি একটু বেশি, ওদের কিছু এক্সট্রা পেমেন্টও আছে। এবং বাংলাদেশ ব্যাংকে এই যারা জয়েন করে আই গেস তাদের মনে 1,20,00,000 টাকা হচ্ছে সাবসিডাইজ রেটে হাউস লোন দেয়। সো সেটাও একটা বড় অপরচুনিটি। গভর্নমেন্ট জবের আরেকটা হচ্ছে স্টেট অন এন্টারপ্রাইজ। সো স্টেট অন এন্টারপ্রাইজ যেমন বিডিসিএল, বিমান, বাংলাদেশ বিমান, ডিপিডিসি, ডেস্কো, পাওয়ার গ্রিড। সো এই সমস্ত কোম্পানিগুলোতে সাধারণত আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করে, এবং স্যালারি রিলেটিভলি অনেক হাই হয় গভর্নমেন্ট জবের তুলনায়, 40 থেকে 50 বা 55, 60 এরকম হয়। তো এইসব জবের সিকিউরিটিও ভালো, এই কাজের প্রেশার কম, কিন্তু এরা কিন্তু ফুললি গভর্নমেন্ট জব না। সো এটা হচ্ছে গভর্নমেন্ট অন কোনো কোম্পানির অধীনে আপনি কাজ করতেছেন। প্রাইভেট জবের মধ্যে এই একটা হচ্ছে ব্যাংকিং, এনবিএফআই অর ইন্স্যুরেন্স, আই মিন ফাইন্যান্সিয়াল সেক্টর। আমাদের এই বিজনেস থেকে যারা গ্র্যাজুয়েশন করে, আই থিঙ্ক দ্য লার্জেস্ট এমপ্লয়ার ফ্রম দ্য বিজনেস সেক্টর হচ্ছে ব্যাংকিং সেক্টর। সো ব্যাংকিং সেক্টরের আই গেস
এই স্যালারি অনেক হাই, কম্পেনসেশন প্যাকেজ। সো কেউ যদি এন্ট্রি লেভেলে বা এন্ট্রি ম্যানেজমেন্ট লেভেলে জয়েন করে, কম্পেনসেশন বা স্যালারি মান্থলি সামহার বিটুইন 60K to 80K ডিপেন্ডিং অন দ্য ব্যাংক। এবং এইসব ব্যাংকের এই জবের যে স্ট্রাকচার ভেরি ওয়েল স্ট্রাকচার্ড। এই প্রমোশনও ফাস্টার হয়, কেউ যদি ভালো পারফর্ম করে সে খুব তাড়াতাড়ি প্রমোশন পাবে। এই কিন্তু একটাই ডাউন সাইড, সেটা হচ্ছে যে এই জবগুলো খুবই ট্যাক্সিং। সো আপনাকে দৈনিক হচ্ছে এই 10টা থেকে, যদিও বলে 10টা থেকে 6টা, বাট এই অফিস থেকে আস্তে আস্তে অনেকে 8টা 9টা বেঁচে যায়। আর 10টায় কাজ করা মানে একজাক্টলি 10টায় ইউ শুড বি রেডি ফর সার্ভিস। তার মানে হচ্ছে আপনাকে 8টা থেকে প্রিপারেশন নিতে হবে যে অফিসে যাওয়ার জন্য। ফাইন্যান্সিয়াল সেক্টরের আরেকটা বড় পার্ট হচ্ছে এনবিএফআই এবং ইন্স্যুরেন্স। এই ব্যাংকিং সেক্টর যতটা স্ট্রাকচার্ড, এখানে পেমেন্ট যত ভালো, এনবিএফআই বা ইন্স্যুরেন্সে আনফর্চুনেটলি অত স্ট্রাকচার না। আমাদের টপ কয়েকটা এনবিএফআই, আইডিএলসি, লঙ্কা বাংলা, ডিবিএইচ, এরা ছাড়া বাকিগুলার অবস্থা খুব খারাপ। আর ইন্স্যুরেন্স এখনো হচ্ছে এই অনেকটা সেমি স্ট্রাকচার। সো এই এইখানে এই অপরচুনিটি, প্রমোশন বা জব স্টেবিলিটি, এই সেটা ব্যাংকিং সেক্টরের মতন অত এই ক্লিয়ার না। এই প্রাইভেট সেক্টরের আরেকটা বড় সেক্টর হচ্ছে এমএনসি বা ক্যাপিটাল মার্কেট। এই সো এমএনসিতে এই লোকজন খুবই কম নেয়, যেমন ধরেন ব্যাট বিসি, ইউনিলিভার, মারিকো বাংলাদেশ। সো এইখানে হয়তো বা ওদের এত লোক লাগে না, বাট যারা যায় এই তাদের তাদের জন্য খুবই ভালো যে কালচার অনেক পশ, স্যালারি অনেক ভালো, জব সিকিউরিটি বা এই যদি কেউ সুইচ করে সেই ভ্যালু অনেক বেশি। বাট এখানে হয়তো 100 জনের মধ্যে 2জন বা 3জন যায়। আমাদের প্রাইভেট সেক্টরের আরেকটা বড় এমপ্লয়ার হচ্ছে ক্যাপিটাল মার্কেট। সো যারা ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং থেকে পাস করে, স্পেশালি দোজ হু আর ভেরি ইন্টারেস্টেড ইন দ্য ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ড অর ফাইন্যান্স, দে মাইট কনসিডার ক্যাপিটাল মার্কেট। সো ক্যাপিটাল মার্কেটে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে এই মার্চেন্ট ব্যাংক বা ইনভেস্টমেন্ট ব্যাংক অথবা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এই ব্রোকারেজ ফার্ম, সেখানে অনেকেই পোর্টফোলিও ম্যানেজার বা ফান্ড ম্যানেজার, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট অথবা হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে জব করে। সো এই জবগুলোতে যারা প্যাশনেট তাদের লাভ দুই দিকে হয়। একটা হচ্ছে যে পার্সোনাল গ্রোথ, সে পার্সোনালি ইনভেস্টমেন্ট ওয়াল বোঝে। আরেকটা হচ্ছে যে আপনার কেরিয়ার ওয়াইজ। সো কেউ যখন এখান থেকে তার ফাইন্যান্সিয়াল প্যাকেজ চিন্তা করে, একটা হচ্ছে সে কর্পোরেট থেকে বেতন পাবে, অ্যাট দ্য সেম টাইম তার যেই এই স্কিল সেট ডেভেলপ করবে সেটা সে নিজেও ইনভেস্টমেন্ট করতে পারবে, সেখান থেকে প্রফিট আসবে। ডাউন সাইড হচ্ছে যে এই জবগুলো খুবই রিস্কি। মার্কেট ভালো থাকলে আপনার প্রমোশন তাড়াতাড়ি হবে, বেতন বাড়বে। আবার মার্কেট যদি খারাপ থাকে তখন দেখা যায় যে বেতনও স্টাক হয়ে থাকে, প্রমোশনও স্টাক হয়ে থাকে। আরেকটা বড় বড় অপশন হচ্ছে হায়ার স্টাডি। অনেকেই হচ্ছে এই আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইভেন মালয়েশিয়াতেও পড়াশোনা করতে চায়। সো কেউ যদি চায় যে আমি জানি না যে একজাক্টলি কি করব, বাট আই ওয়ান্ট টু ডু আই ওয়ান্ট টু ডু মোর স্টাডিজ, সো দে মাইট কনসিডার গোয়িং ফর হায়ার স্টাডি। সো যেমন আমি আমেরিকাটা বলতে পারি, কেউ যদি আমেরিকাতে যায়, আমেরিকা পড়াশোনা শেষে সে পিএইচডিতে যেতে পারে বা ইন্ডাস্ট্রিতে জব করতে পারে, এবং স্যালারি অনেক বেশি, গ্রোথও অনেক বেশি। তবে তার জন্য তাকে প্রিপারেশন নিতে হবে, তাকে জিআরই বা জিমেট দিতে হবে, আইএলস বা টোফেল দিতে হবে। এই ইউরোপ বা অস্ট্রেলিয়াতে হয়তো জিআরই জিমেট লাগে না, বা টোফেল বা আইএলস দিতে হয়। কেরিয়ারের আরেকটা অপশন হচ্ছে, বিশেষ করে যারা অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স থেকে পাস করে, এই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। সো এই যারা সিএ করতে চায় তারা হয়তো বা এই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি শুরু করতে পারে। সো এই ক্ষেত্রে তাকে 3 বছর আর্টিকেলশিপ পিরিয়ড শেষ করতে হয়। তো সাকসেসফুলি শেষ করলে যদি সবগুলো পরীক্ষা পাস করে তখন সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়। এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে যারা জয়েন করে তাদের স্যালারি তারা শুরু করে 80,000, 1 লক্ষ, 1,20,000 টাকা দিয়ে। আরেকটা অপশন হচ্ছে অন্টারপ্রিনিয়রশিপ। সো সামবডি হু মাইট বি ইন্টারেস্টেড টু স্টার্ট দেয়ার অন বিজনেস, মেবি এই তাদের কোনো ভালো বিজনেস আইডিয়া আছে, আর তারা হচ্ছে নিজেরাই কোনো প্রতিষ্ঠান দিতে চায়, বা নিজেদের কোনো ভালো আইডিয়া আছে, দে মাইট অ্যাকচুয়ালি এই গো ফর অন্টারপ্রিনিয়রশিপ। বাট নর্মালি যেটা হয় যে সবাই যেই বিজনেস আইডিয়াই থাকুক, সবাই কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করে, সেই কাজ করে
ওই প্রতিষ্ঠানের ভ্যালু চেইন সম্বন্ধে জানেন, যে কোত্থেকে সাপ্লাই নিয়ে আসে, ডিস্ট্রিবিউশন কিভাবে কাজ করে। সো আপনি হয়তো কোনো প্রতিষ্ঠানে 5 বছর 6 বছর জব করছেন, তারপরে হচ্ছে সবকিছু জানার পরে হয়তো আপনি আপনার ব্যবসা দিচ্ছেন। এগুলো ছাড়াও আরো অনেক প্রাইভেট সেক্টরের জব আছে, যেমন ধরেন এই এই আমাদের আরএমজি সেক্টরে অনেক প্রাইভেট প্রতিষ্ঠান। এই সমস্ত প্রতিষ্ঠান ভেদে আপনার এই জব সিকিউরিটি, প্রমোশন বা রিওয়ার্ড, এটা ডিপেন্ড করে। সো এক্স্যাক্টলি প্রাইভেট সেক্টর বলতে মানে এটার ফিউচার কেমন হবে, এটা ডিপেন্ড করে কোন সেক্টরে আছেন, কোন প্রতিষ্ঠানে আছেন, এই ম্যানেজমেন্ট বা যাদের আন্ডারে জব করেন তারা কিরকম। সো আমি আজকে এই ভিডিও এখানেই শেষ করব। এই নেক্সট টাইম হয়তো আমি এই প্রত্যেকটা জব নিয়ে আরো ডিটেল আলোচনা করব। থ্যাংক ইউ।